আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাতের আমিরের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অথবা কূটনৈতিক কর্মকর্তা অথবা ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের একটা গোপন বৈঠক হয়েছে, এইরকম খবর বাংলাদেশে রীতিমতো চাউর হয়ে গেছে। এই খবরের ফলে জামাত, তাদের সহযোগী এবং যারা জামাত ওরিয়েন্টেড যে মতাদর্শ, সেই মতাদর্শের ধারক এবং বাহক, কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে, রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে, তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত। আমেরিকার রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি, যেটি রিচার্ড নিক্সনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি, এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসেবে আমেরিকান জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে। এখন ঘটনা কিন্তু তেমন কিছু নয়, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, রাজা হবেন, রাজা কখনো পশুর মতো আচরণ করে না। রাজা কখনো নিষিদ্ধ প্রাণী, নোংরা প্রাণীর মতো আচরণ করে না। শেয়াল, বেজি, সজারু, গন্ডারের মতো রাজা কখনো আচরণ করে না। রাজার আচরণ বাঘের মতো, সিংহের মতো। শিয়াল, কাক এগুলো সব চোর, অন্ধকারের নিশাচর প্রাণী, বাদর, এদের মতো কখনো রাজা আচরণ করতে পারে না। এই যে একটা থিওরি, সেই থিওরিটিকে অপমান করেছিলেন রিচার্ড নিক্সন এবং তার যে ইলেকশন পরিচালনা কমিটি তারা। আপনারা জানেন যে আমেরিকাতে দুটো রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং প্রেসিডেন্ট। তো নির্বাচন হচ্ছে, আর রিপাবলিকানদের যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট, তাদের একটি নির্বাচনী জনসভা হচ্ছে, গোপন জনসভা হচ্ছে। কোথায়? একটি হোটেলে, ওয়াটারগেট নামক একটি হোটেলে। তো সেখানে ডেমোক্র্যাটরা কি আলোচনা করে গোপনে, সেই বিষয়গুলো জানার জন্য রিচার্ড নিক্সনের যে সকল নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা ওই জমানাতে 1970 সনে আধুনিক কালের এতটা ডিভাইস ছিল না, তারা সেখানে একটা টেপ রেকর্ডার স্থাপন করেছিল। পরবর্তীতে সেই টেপ রেকর্ডারটি ধরা পড়ে এবং তদন্তে বের হয়ে আসে যে এই কাজ রিপাবলিকানরা করেছে, অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন করেছে। অমনি সারা আমেরিকার রাজনীতির ইজ্জতের উপর ঘা লাগে। চারিদিকে শুধু সি সি রব পড়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে। কারো ব্যক্তিগত, প্রাইভেট, প্রতিপক্ষের গোপন বিষয় জানার জন্য এতটা নীচতা, এতটা খারাপ কাজ কোনো রাজনীতিবিদ করতে পারে, এটা 70-এর দশকের আমেরিকার জনগণ কল্পনাই করতে পারেনি। এবং এটাই হলো ওয়াটারগেট কেলেঙ্কারি। তো সেই দিক থেকে আপনি যদি এই ওয়াটারগেট কেলেঙ্কারির মূল থিমটা ধরেন, সেটা হলো আপনি রাজনীতিবিদ হিসেবে যা বলবেন সেটা ধারণ করবেন, সেটা বিশ্বাস করবেন, সেটা বাস্তবায়ন করবেন। মুখে একটা বলবেন, অন্তরে একটা ধারণ করবেন। এই মুনাফিকই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কলঙ্কময়। আপনি দেখাবেন মূলা, ঢুকাবেন কলা, দেখাবেন কচু, খাবেন ঘেঁসু। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারির সমপর্যায়ের। বাংলাদেশের জামাত, তাদের দুটো রাজনীতির মূল এজেন্ডা রয়েছে। একটা হলো তারা ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করে। দ্বিতীয়ত হলো যে তারা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি, তাদেরকে মনে করে বাংলাদেশের জন্য হুমকি। বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়ত তারা ঘৃণা করে, এই কারণে যে বাংলাদেশের ফ্যাসিবাদী
হিসেবে তাদের দৃষ্টিতে যে শেখ হাসিনা সরকার ছিল, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। এরপর জামাত মনে করে যে 1971 সনের যে যুদ্ধটি, এই যুদ্ধটি মূলত ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ মূলত ভাই ভাই, নিজেদের মধ্যে একটি ভাতৃঘাতী সংঘাত হয়েছিল, অভ্যন্তরীণ সংকট। এটা বহিঃশত্রু হিসেবে ভারত এখানে ইন্টারভেন করে, আক্রমণ করে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। কাজেই তারা 1971 সনে রাষ্ট্রের পক্ষে থেকে দেশপ্রেমের কাজ করেছেন এবং তারা যে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে, সেক্ষেত্রে ভারত হলো আগ্রাসী বাহিনী আর জামাতের আলবদর, আশামস এবং রাজাকার, তারা হলো মুক্তিযোদ্ধা। এটা জামাতের বিশ্বাস। তারা মনে করে যে আগামীতে যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় রাজনীতিতে, তাহলে ভারতের এই দাদাগিরি, আধিপত্যবাদ, এটি রুখে দিতে হবে। এবং যদিও আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তবুও স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ বন্ধুত্ব করতে হবে এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য। এই হলো তাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের বাইরে তারা আরও মনে করে যে বাংলাদেশ একটি ইসলামিক প্রজাতন্ত্র হতে পারে অথবা ইসলামিক এমিরেটস হতে পারে, জাস্ট লাইক আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কিংবা একেবারে নিদেন পক্ষে তুরস্কের মতো একটি উদারনৈতিক ইসলামিক দল দ্বারা এই দেশ শাসিত হতে পারে, এরদোয়ানের মতো। এই মডেলগুলো নিয়ে তারা এগোয়। তারা রাজনীতির ফিলোসফি হিসেবে তারা ইখওয়ানে মুসলিমিন যে সংগঠনগুলো আছে, মুসলিম ব্রাদারহুড যে সংগঠন আছে, তুরস্কের এবি পার্টি আছে, তাদেরকে তারা মনে করে যে জামাত ইসলামী এইরকমভাবে আসলে কাজ করতে চায়। নেতা হিসেবে তারা সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের যে 50-এর দশকে সামরিক বিপ্লব ঘটিয়েছিল, সেই সৈয়দ কুতুব তাকে মনে করে। তারপরে কারজাভি, ইউসুফ কারজাভি এরকম একজন ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করেন। আর আবুল আলা মওদুদি এবং আবু ওহাব নজদি, এদের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্ব তারা ইবনে আরাবি পর্যন্ত, অর্থাৎ আগে ইবনে আরাবির থেকে যে থিওলজি, মুসলিম থিওলজি, ইসলামিক থিওলজি শুরু হয়েছে, সেই ইবনে আরাবি, তারপর ইবনে কাসির, ইবনে কাসিরের পর আবু ওহাব নজদি, এরপরে আবুল আলা মওদুদি হয়ে বাংলাদেশে গোলাম আজম হয়ে এই ধর্মতত্ত্ব তারা বিশ্বাস করে। তো এইভাবে করতে 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 2024 সালের যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড, সেনাপতি, যা বলেন না কেন, এটা মূলত জামাত। আমরা সবাই এখন জানি যে এনসিপি, টেনসিপি, অন্য যে সকল 10টি প্রক্সি সংগঠন রয়েছে, 10 থেকে 15টি, এটি মূলত জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। তাদের মাধ্যমে সেই যে 2008-9 সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেটির বিস্ফোরণ ঘটেছে 2024 সনের আগস্ট মাসে। ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে। এবং আজকের দিন পর্যন্ত জামাত